তারা কানে শুনে না, তাদের বোধ নাই, অনুভূতিহীন হয়ে গেছে। এইটাকে বলে পিটিএসডি, যাতে এই বাচ্চাগুলো আর সুস্থভাবে বসবাস করতে না পারে সেই প্রক্রিয়া তারা নিয়েছে। কিন্তু আমরা যারা এখানে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দেখে যান, আজকে যতগুলো ক্যামেরা এসেছে, যত সাংবাদিক এসেছে, আপনি সংবাদ সম্মেলন করলো কতগুলো ক্যামেরা যায় না, যায় কভার করতে এই জন্য, নাহলে ওদের পত্রিকা ওদের নিজের কিনবে না, সেই জন্য যায়, শ্রদ্ধা করে যায় না, ঘৃণা ভরে যায়। আরো ক্যামেরার সঙ্গে এখানে বাড়বে, আর আপনার গণভবনে ক্যামেরা যাবে না। সেই দিন ঘনিয়ে এসছে। আজকে যারা আপনার এখানে এসেছেন, মা বোনেরা এবং যারা ভাইয়েরা স্বজনেরা, আজকে আমার কেউ হারাই নাই, কিন্তু আপনারা কারা? আপনারা আমার সন্তান, আমার ছেলে, আমার বোন, আমার ভাই। কাজী আমরা আপনাদের পাশে আছি। যে আন্দোলন শুরু হয়েছে রাজপথে, এই ঐক্যবদ্ধ আন্দোলনে আপনারা যা জানেন যে এখন আগে যে বিভাজন ছিল, আস্তিক নাস্তিক ডান বাম, এইসব আর এখন না, এখন একটাই দল, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশ ঠিক করেছে। এই ঐক্যবদ্ধ আন্দোলন করে শেখ হাসিনার পতন করতে আমরা আর ফিরব না আমাদের ঘরে। সকলকে আহ্বান জানিয়ে, বাবনদেরকে ভালো, সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে, আপনারা যে আসেন আমাদের কথা শোনেন এবং প্রচার করার এই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ। আমরা একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি মানুষের অধিকার নিয়ে সবসময় কথা বলে, কমরেড টিপু বিশ্বাস। আমরা আমাদের বক্তাদেরকে বলবো আপনারা একটু ছোট ছোট করে বলবেন, কারণ আমাদের অনেকগুলো আমাদের জাতীয় নেতা রয়েছে, তাদের আমরা একটু কথা শুনবো। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মায়ের ডাকের সাড়া দিয়ে আজকে এখানে গুম হওয়া পরিবার এখানে জমায়েত হয়েছে। আমরা জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে মানবাধিকার দিবসে সম্মুখে রেখে সরকারের এই যে পৈশাচিক কর্মকাণ্ড, হত্যা, নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আপনারা জানেন বর্তমান সরকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার, খুনি সরকার, বিনা ভোটের সরকার, জনগণের অসম্মতিতে এই সরকার 15 বছর ক্ষমতায় আছে। এই সরকার আমরা চাই না, এই সরকারের আমরা পতন চাই। সংসদ বাতিল করো, এই সরকারের পদত্যাগ চাই। এবং যে আজকের নির্বাচন একতরফা নির্বাচন, এই নির্বাচন আমরা বাতিল চাই এবং জনগণের ভোটাধিকারের ভিত্তিতে সম্মুখে নির্বাচন হবে। এই সরকারের পতন ঘটাতেই হবে। আপনারা জানেন বিএনপির ইলিয়াস আলী এবং পাহাড়ি জনগোষ্ঠীর নেতা মাইকেল চাকমাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশ্যই আমরা তাদের ফিরিয়ে চাই এবং এই কথা বলতে চাই যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। মাত্র গত কয়েকদিন আগে গার্মেন্ট শ্রমিকরা তাদের আন্দোলন করতে গিয়ে 4 জন নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই শহীদদের এক জীবনের ক্ষতিপূরণ চাই, গ্রেপ্তারকৃতদের আমরা মুক্তি চাই। আপনারা জানেন বর্তমানে বিএনপি যে আন্দোলন করছে, এই আন্দোলনে হাজার হাজার বিএনপি কর্মীকে গায়েবী মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সহ গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সব মুক্তি চাই। আপনারা জানেন যে গ্রেপ্তার করতে যে লোক না পেয়ে তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। এই যে পৈশাচিক মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড, এর থেকে আমরা মুক্তি পাব না। আমরা চাই সব অন্যায়ের আমরা বিচার করব। এই সরকারের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্য দিয়ে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতনকে অবশ্যই খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়াতে তুলে ধরবেন। আমি সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আমরা এবার আমাদের অনেক বক্তা রয়েছে, আমি সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সবাই হলে সবার কথা আমরা শুনতে পাবো। জাতীয় মুক্তি কাউন্সিলের যিনি সম্পাদক, একজন সাহসী যোদ্ধা ফয়জুল হাকিম লালা, আমরা এখন তার কথা শুনব। মায়ের ডাক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত গুমহারা পরিবারের সদস্যরা, প্রথমেই আমি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের সুস্থ দেহে তাদের স্ব পরিবারের নিকট ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ আজকে কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ চলছে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এরকম পরিস্থিতি, এরকম অদৃষ্টপূর্ব পরিস্থিতি জনগণ প্রত্যক্ষ করেনি। আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনী গ্রাম পর্যন্ত যেতে পারেনি, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলকে নির্মূল করার জন্যে, বিরোধী মতকে নির্মূল করার জন্যে একদিকে গণগ্রেফতার করছেন, গ্রাম পর্যন্ত পুলিশ বাড়ি বাড়ি হানা দিচ্ছে। আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এক তীব্র নিন্দা জানাই। গুলি করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে, গণগ্রেফতার করে ক্ষমতায় যাওয়ার পথ আপনি তৈরি করছেন। ওই পথে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, ক্ষমতায় থাকতেও পারবেন না। ইয়াহিয়া খান থাকতে পারেনি। ইয়াহিয়া খানের পথ ছিল গুলি করে তার রাস্তা বের করার, যে পথ দিয়ে সে বেরিয়ে যাবে। আপনি সেই পথ অনুসরণ করছেন। ওই পথ বাংলাদেশের মানুষ, এদেশের শ্রমিক, কৃষক, জাতিসত্তার মানুষ সেই পথ বন্ধ করে দেবে। আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার কমরেড মাইকেল চাকমাকে 2019 সালের 9 এপ্রিল এই কাঠপুর থেকে তাকে গুম করা হয়। আমরা তাকে আজও ফিরে পাইনি। বিরোধী দলের বহু নেতাকে ভাবে গুম করা হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, কোন আবেদন নিবেদন নয়, কোন ক্রন্দন নয়, প্রতিরোধের মধ্য দিয়েই আজকে এই সংগ্রামকে নিয়ে যেতে হবে। এই একতরফা নির্বাচন, এটাকে প্রতিহত করতে হবে। জনগণের কাছে সেটাই আমাদের আহ্বান। এই সরকারকে রুখে দাঁড়াতে হবে। সাম্রাজ্যবাদী ভারত যেভাবে এই হাসিনার ফ্যাসিবাদী সরকারকে মদত দিচ্ছে, আপনারা দেখুন এই কদিন আগে ঠাকুরগাঁয়ে গুলি করে বাংলাদেশের 2 জন সদস্যকে বিএসএফ হত্যা করেছে। এই সরকার ভারতের তাবেদার সরকার। ভারত রাষ্ট্র চায় এখানে একটা তাবেদার সরকার থাক। মাওলানা ভাসানী বলেছিলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির গোলামির জন্য নয়। আমরা দিল্লির গোলামি হতে দেব না। আমরা মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে, কারো নেতৃত্বে এই দেশ পরিচালনা করতে দেব না। এই দেশের শ্রমজীবী মানুষ ফ্যাসিবাদকে উচ্ছেদ করে জনগণের হাতে ক্ষমতা আনবে। সেই সংগ্রাম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আজকে মায়ের ডাক যে ভূমিকা পালন করছেন, এই ভূমিকার জন্য আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। মেহনতি মানুষের জয় হোক, ফ্যাসিবাদ ধ্বংস হোক, ভারতীয় সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের জাসদ রবের, আমাদের কো চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান তানিয়া রব উপস্থিত হয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সংগ্রামী সভাপতি, আমাদের চলমান আন্দোলনের আরেকজন বীর সেপা সালার সাইফুল হক, আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি।
বন্ধুগণ, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের উদ্যোগে আজকের এই সমাবেশ এবং মানববন্ধনের উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে যারা গত কবছরে গুম হয়েছেন, নিহত হয়েছেন, যারা জেলের ভেতরে জেলের বাইরে প্রাণ হারিয়েছেন, সেই সমস্ত পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ, আমি সবাইকে আজকের কর্মসূচির প্রতি আমাদের সংহতি, একাত্মতা এবং সমর্থন জানাই। বাংলাদেশের মানবাধিকার কোন অবস্থাতে? আগামীকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আমরা জানি মায়ের ডাক, সবাই সংগঠনটাকে চেনে। হাজার হাজার মায়ের কান্না নিয়ে কুম্ভা পরিবারের সদস্যদের যে সংগঠনটা গড়ে উঠেছে, তাদের সমাবেশে আজকে শাহবাগে যেভাবে পুলিশ ধাক্কা দিয়েছে, যেভাবে পুলিশ তাদেরকে হেনস্থা করেছে, লাঞ্ছনা করেছে এবং তাদেরকে সমাবেশ সেখানে করতে দেওয়া হয়নি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এটা তার একটা প্রমাণ বহন করে। সরকার এতটাই গণবিচ্ছিন্ন, সরকার এতটাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মায়ের ডাকের মতন একটা অরাজনৈতিক সংগঠন, কুম্ভা পরিবারের সংগঠন, তাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি পর্যন্ত তারা ভয় পায়। আমরা সরকারের এই তৎপরতাকে গভীর নিন্দা জানাই, তীব্র সমালোচনা করি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন ফিলিস্তিনের গাজাতে এখন একটা মানবিক বিপর্যয় ঘটছে। সারা দুনিয়ার মধ্যে আরেকটা মানবিক বিপর্যয় চলছে এখন বাংলাদেশে, যেখানে হাজার হাজার পরিবার তারা চোখের পানি নিয়ে প্রতিটা দিন পান করে, প্রতিটা রাত পার করে। পানিগুলো যদি এক জায়গায় হতো, মনে হয় ছোটখাটো একটা নদী হয়ে যেত আজকে। আর তাদের যে দীর্ঘশ্বাস, পরিবারগুলো যে হাহাকার, তাদের যে মর্মান্তিক আর্তনাদ, এই আর্তনাদ যদি এক জায়গায় করা যেত, এই সরকারের মসনদ সম্ভবত আগেই এটা উড়ে যেত। আমরা বাংলাদেশে আরেকটা মানবিক বিপর্যয়ের ঘটনা চলছে। বর্তমান অবৈধ অনির্বাচিত সরকারের নেতৃত্বে সরকার জোর করে ক্ষমতায় থাকতে চেয়ে, জোর করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়ে তারা একদিকে মানুষকে হত্যা করছেন, সবাই আপনারা এখানে সাক্ষ্য দিচ্ছেন। শত শত পরিবারের সদস্যদেরকে তারা গুম করেছেন, অনেকে নিখোঁজ। আর শুধুমাত্র 28 অক্টোবরের পর থেকে 22,000-এর বেশি বিএনপি সহ বিরোধী দলের নেতারা তারা এখন জেলখানায়। আজকের বিভিন্ন দৈনিক পত্রিকা খবর দিয়েছে, শুধুমাত্র ঢাকা শহরে 55টি মামলাতে 800-র উপরে বিএনপি নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীকে তারা ফরমাইশি মামলায় এখন তারা বিভিন্ন মেয়াদে তারা জেল দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি, আমি আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করি, এটা কি আইনের নমুনা? এটা কি মানবাধিকারের নমুনা? স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিন আগে সংবাদ সম্মেলন করলেন, বললেন বিনা ওয়ারেন্টে কাউকে আমরা গ্রেপ্তার করি নাই। আমি গণমাধ্যমের আপনাদের সম্মুখে আজকে হাজির রেখে জিজ্ঞাসা করতে চাই, ভাইকে না পেয়ে যে আরেক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, ইশরাককে বিএনপি নেতা তাকে না পেয়ে তার ছোট ভাইকে যে ধরে নেওয়া হয়েছে, যে কোনো রাজনীতির সাথে যুক্ত না, এরকম শত শত পরিবার বাবাকে না পেয়ে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে এইভাবে আপনারা গ্রেপ্তার করে তাদের নামে কি ওয়ারেন্ট আছে? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিশ্চয়ই সঠিক তথ্য দেন নাই, তিনি সত্য কথা বলেন নাই। এইভাবে আজকে তারা দিনকে রাত আর রাতকে তারা দিন করে চলেছে। আমরা রাষ্ট্র গঠন করি, রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেবে, তাদেরকে হেফাজতে দেবে,
সেই রাষ্ট্র যদি একটা সন্ত্রাসী ভূমিকা আবির্ভূত হয়, রাষ্ট্র যদি নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে, সেই রাষ্ট্রের সাথে বাস্তবে জনগণের কোনো সম্পর্ক থাকে না। এই সরকার, সরকারি দল এবং রাষ্ট্র মিলে নজিরবিহীন একটা ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করে, আমি বলেছিলাম তারা জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যে তারা আজকে এখানে একজন চমৎকার করে বললেন, এই সরকার 15 বছরে একটা নিরপেক্ষ, অবাধ নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত দিতে পারে না। একটা মায়ের ডাকের মতন এরকম সংগঠনের শান্তিপূর্ণ সমাবেশ করবার অধিকার পর্যন্ত আজকে তারা দিতে পারে না। সেজন্য আমরা বলতে চাই, আজকে গুম হওয়া যে পরিবারগুলো, ইতিমধ্যে সবাই সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এগুলোর সাথে যুক্ত। ইতিমধ্যে আয়নাঘরের কথা বিশ্ববাসী জেনেছে, সরকার আনুষ্ঠানিকভাবে আয়নাঘরের কোনো ব্যাখ্যা তারা দিতে পারেন নাই। কতজনকে কোথায় লুকিয়ে রেখেছেন, অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, পরিবারের পুরোর কাছে সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যাদেরকে আপনারা নিখোঁজ করেছেন তাদেরকে ফিরিয়ে দেন। আর আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফরমাইশি মামলায় যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে অনতিবিলম্বে, আমি উচ্চ আদালতকে বলতে চাই, প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি একটা সুমোটো রুল দেন। সুমোটো রুলটা কেন দিবেন? কারণ আপনার নিম্ন আদালত এরকম রায় দিয়েছে, যারা কবরে শুয়ে আছেন তাদেরকে পর্যন্ত তারা জেলে দিয়েছে, যারা গুম হয়ে 10 বছর আগে গুম হয়েছে তাদেরকে পর্যন্ত জেলে দিয়েছে, যারা করোনার সময় মারা গেছেন, সরওয়ার্দী হোসেন বিএনপির নেতা, তাকে পর্যন্ত 2 বছরে তারা সাজা দিয়েছে। সেজন্য বলতে চাই, আইনের শাসনের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা থাকে, প্রধান বিচারপতি আপনি সুমোটো রুল দিয়ে এই ফরমাইশি মামলায় এগুলোকে বন্ধ করেন, যাদেরকে সাজা দেওয়া হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি সেখানে আগের দিন জামিন পেলেন, সরকারের সঙ্গে যোগাযোগ করে পরের দিন তিনি যেভাবে নৌকা মার্কার প্রার্থী হলেন, একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাদেরকে আসামি করা হয়েছে। এক দেশে কি 2 আইন চলবে? এবং সরকারি দলে যোগ দিলে অগ্নি সন্ত্রাসীরা সেখানে তাদের 7 খুনে মাফ হয়ে নৌকা মার্কান ইলেকশন করতে চান। এর নাম কি গণতন্ত্র? এর নাম মানবাধিকার? এর নাম কি আইনের শাসন? শেষ করতে চাই, এই খেলা অনতিবিলম্বে বন্ধ করুন। বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে তারা একটা গণ ঐক্য গড়ে তুলেছে। সকল বিরোধী দল আমরা বলি, যার যার জায়গা থেকে আন্দোলনটা জোরদার করুন, বেগবান করুন। 7 তারিখে আরেকটা 14-18 সালের মতন পাতানো একতরফা নির্বাচন করতে যে বাংলাদেশের ঘরে ঘরে তারা সংঘর্ষ তৈরি করেছে, গ্রামে গ্রামে তারা সংঘাত তৈরি করছে। একটা সংঘাতের মধ্যে দিয়ে আফ্রিকার অকার্যকর দেশের দিকে তারা নিয়ে যাচ্ছে। অনেকের আশঙ্কা এই সরকার ক্ষমতায় থাকার জন্য এই সরকার আজকে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে পারে। আমি প্রায় বলি, এটা বলে শেষ করব, উন্মত্ত জুয়ারিরা যখন জুয়া খেলায় হাঁটতে যায়, সব যখন হারিয়ে ফেলে, তখন নিজের পরিবারকেও তখন সে বাজি ধরে। এই সরকার ক্ষমতায় থাকতে যে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ দেশকে আজকে তারা বাজি ধরেছে। এই বাজিকরদের হাতে দেশ, গণতন্ত্র, ভবিষ্যৎ কোনো কিছু আজকে নিরাপদ না। সেজন্য অনতিবিলম্বে এই সরকারকে মানুষ বিদায় দেবে। সেই বিদায়ের লড়াইয়ে রাজপথের আন্দোলনের সাথে যারা গুম হওয়া পরিবারে আপনারা এক কাট্টা হয়ে পায়ে পা মিলিয়ে আমরা সেখানে লড়াই করব, বাংলাদেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। গুম হওয়া স্বজনদের চোখে আমরা তাদের পানিটা আমি দূর করার চেষ্টা করব। সেই লড়াই সবাই আসবেন। একথা বলে আরেকবার আপনাদের সংহতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার জন্য অনেক সালাম এবং অভিবাদন। ধন্যবাদ। আমাদের বেগম সেলিমা রহমান রয়েছে, তানিয়া আমির রয়েছে, আমাদের তানিয়া রব রয়েছে, আমাদের বিপিন নূর রয়েছে, আমাদের জুনাইদ সাকি রয়েছে। আমরা তাদের কথা শুনবো। তার আগে আমাদের আজকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না, তিনি একটু অসুস্থ বোধ করছেন, তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন। আমরা এখন তার কথা শুনবো। সম্মানিত নেতৃবৃন্দ, গুম হওয়া পরিবারের স্বজনরা, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই লজ্জা রাখার জায়গা নাই। মায়ের ডাক একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, তারা মায়ের ডাক দিয়ে শাহবাগে দাঁড়িয়েছিল, তাদেরকে ধাক্কা দিয়ে অপমান করে সেখান থেকে বিদায় করা হয়েছে। আমি মায়ের ডাককে ধন্যবাদ জানাই।
পুলিশ বলেন, এই সরকারের যত বাহিনী আছে, যত অত্যাচারই করুক, মায়ের ডাক তারপরে তাদের লড়াই অব্যাহত রাখছে। আমি বলবো এই লড়াই অব্যাহত রাখতে হবে, কারণ সরকার কোনো কথা শুনবে না। গত 10 বছর যাবৎ এই প্রেস ক্লাবে আমরা কতবার দাঁড়িয়েছে, কতবার কথা বলেছি, আমাদের মানবতার ডাক সরকারের কাছে যাই। এখন মানুষের সমস্ত মানবিক অধিকার হরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, মৌলিক অধিকার, ভোটের অধিকার হরণ করে তারা একটা তামাশা তৈরির চেষ্টা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে সমস্ত জনগণ তাদের পক্ষে আছে। আমি প্রথম আপনাদের বলি, ওরা যে ভয় করে যে আমরা ভোট করব, তোমরা কিছু করতে পারবে না, আসলে কোনো ভোট হচ্ছে না। একটা দাবার পাশা সাজানো হচ্ছে, তথাকথিত বিরোধী দল গিয়ে সরকারি দলের সাথে আলাপ আলোচনা করছে, আমাদের 30টা বা 40টা সিট দিতে হবে, বাইরে এসে বলছে আমরা রাজনৈতিক আলোচনা করছি। সরকার বুঝতে পারছে না বিরোধী দল কি মাঠে থাকবে নাকি শেষ পর্যন্ত আরো কোনো গোলমাল হবে। অতএব তাদের জোটের সঙ্গীদের বলছে নিজের নিজের মতো করে দাঁড়ান, দলের লোকদের বলছে তোমরা স্বতন্ত্র দাঁড়াও, বলছে দামি ক্যান্ডিডেট দাও। এমন পাতানো নির্বাচন বাংলাদেশ কেন বিশ্বের মানুষটাকে নাই। অতএব আজ লড়াই আমাদের সবার, যাদের স্বজন হারিয়েছে তাদের, যাদের পেটে ভাত তাই ক্ষুধা লাগুন তাদের, যেই শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে নেমেছিলেন তাদের, কৃষকের, সমস্ত গণতান্ত্রিক জনতার, সেই লড়াইকে আমাদের এগিয়ে দিতে হবে। আমরা এগিয়ে দেব। আমরা মনে করি 7ই জানুয়ারি দিন শেষ হচ্ছে না। আমরা মনে করি এই লড়াই যে কোনো মূল্যে এই সরকারের সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ভেদ করে জয়যুক্ত হবে। ওরা মনে করে খালি মিডিয়া করে মিডিয়াতে ঘোষণা দিলেই বোধহয় তারা চিরস্থায়ী হবে। আমি বরঞ্চ বলি, বরঞ্চ ওই দিন থেকে আপনাদের যদি অতদিন পর্যন্ত যেতে পারেন, তাহলে ওই দিন থেকে আপনাদের আরো নতুন করে সমস্যা তৈরি হবে, যেই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। ওই লড়াইয়ে মায়ের ডাককে বুদ্ধিজীবী, পেশাজীবী, সকল রাজনৈতিক দল থেকে যে যেভাবে যেখান থেকে পারেন লড়াই অংশ নেবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার রাজপথের আরেকজন অগ্নি বসান, আমাদের আলোকিত একজন মা, যিনি স্বাধীনতার সাথে জড়িত, আমাদের সেই তানিয়া রব, জেএসডির সিনিয়র সহসভাপতি। এ পর্যায়ে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি বিনীতভাবে তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মায়ের ডাক এই যুদ্ধের মাঝেও যে তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে আছে, তার আগে আমি একটু কথা বলতে চাই। শাহবাগ দাঁড়াতে দেওয়া হলো না কেন আমাদেরকে? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা ট্যাক্স দেই না? শাহবাগে কেন আমাদেরকে ধাক্কাতে হলো? এই সরকার তো কালাবধির হয়েছেই, প্রশাসনকে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা বধির করে ছেড়েছে। কিভাবে কেন আমাদেরকে শাহবাগে দেওয়া হবে না? মায়ের ডাক, তাদের যে ক্রন্দন, তাদের যে আক্ষেপ, তাদের যে দুঃখ, তা নিয়ে আমরা কোথাও দাঁড়াতে পারবো না? আমরা মা এই দেশে, আজকে কি চলছে কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমি তো জানি না, আমি তো বুঝতে পারি না যে আমরা এই দেশের নাগরিক আদৌ আছে কিনা। কেন আমাদের ধাক্কাতে হবে? পুলিশ কেন আমাদের লাঞ্ছনা করবে? পুলিশ তাদের পয়সায় বেতন নেয়, কেউর মনে নেই। আর সরকার যা করছে, যে নাটক করছে, সেদিকে তো যাবই না। শুধুমাত্র আমি একটু বলতে চাই, যে মায়ের একত্রিত হয় তাদের দুঃখ কষ্ট বলার জন্য, জনগণকে জানাবার জন্য, আর যেন মায়েদের কোল খালি না হয়। সেই মায়ের ডাককে দাঁড়াতে দেওয়া হয় না শাহবাগে। শাহবাগটা কাদের? তার জাদুঘর কাদের? কিসের জাদুঘর? আমরা জানতে চাই, সরকারের কাছে পরিষ্কার জানতে চাই, আপনি কি প্রত্যেক জায়গাকে, প্রত্যেক রাস্তাকে, প্রত্যেক মহল্লাকে 2-3 ভাগ করবেন? কোন ভাগটা আমাদের বলবেন কি? প্লিজ বলুন, তাহলে আমরা অন্তত নির্দ্বিধায় নির্বিঘ্নে সেখানে দাঁড়িয়ে আমাদের এই অভাব, অভিযোগ, দুঃখ কষ্টের কথা বলি। যে নাটক করছেন, সেই নাটকে
দর্শক কিন্তু নেই। যে অরুচিকর জিনিস আপনারা একটার পর একটা প্রতিদিন উপস্থাপন করছেন, সে দেখবার দর্শক কিন্তু এই বাংলাদেশে নেই। সেই নাটক কাদের জন্য মঞ্চস্থ হবে, কারা সেই নাটকের দর্শক, কারা লাভবান হবে, দেশবাসী জানে না, শুধুমাত্র আপনি জানেন, আপনারা জানেন। কারণ যারা এবার নির্বাচন আদৌ বলতেই চায় না, এটা কোনো নির্বাচনই নয়। এই নির্বাচনে যারা যাচ্ছেন বা যারা করছেন বা করাচ্ছেন, তারা কি বলছেন? বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। কোনো সমঝোতা হচ্ছে না। আর কেন সমঝোতা হবে? পরিষ্কার খোলা মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে, যার যার আদর্শ এবং যার যার প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশবাসীকে তারা সন্তুষ্ট করতে পারলে জনগণ ভোট দেবে, দেবে না, সেটা নিয়ে এত নাটক কেন? সুতরাং আপনার এই ধরনের অরুচিকর নাটকে আমাদের কোনো আগ্রহ নেই। শুধুমাত্র আমাদের দাবি দেওয়ার কথা বলার জন্য জায়গা করে দিন, আমরা সেটা কথা বলতে চাই। আমাদের যাতে মায়েদের বুক খালি না হয়, আমরা যেন আর গুম খুনের শিকার না হই। সুতরাং আজকে শাহবাগে যে ঘটনা ঘটিয়েছেন, তার জন্য প্রচন্ড ধিক্কার জানাচ্ছি এবং আপনাদের শাস্তি বাংলাদেশে হবে, নিশ্চয়ই হবে। জনগণ অপেক্ষা করে আছে, এদিন দিন নয়, আরো দিন আছে। সেদিনের প্রতীক্ষায় রইলাম। সকলকে নিয়ে মায়ের ডাক থেকে যারা আমাকে যোগাযোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই লড়াই চলবে, আমি আগেও বলেছি, এটা লম্বা লড়াই। আমাদেরকে সুস্থ রাজনীতি, সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে, মানবাধিকার ফিরিয়ে আনতে এবং মায়েদের বুক খালি করা থেকে বিরত রাখার জন্য প্রশাসনের যন্ত্র যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে আমাদের লম্বা একটি সময় পাড়ি দিতে হবে। সেই লম্বা সময় আমরা সকলের সঙ্গে হব, সমস্ত অন্যায়কারীদের বিরুদ্ধে এক হয়ে লড়ব, এই আকাঙ্ক্ষা জানাচ্ছি। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিডিয়াতে যারা আপনারা এই পর্যন্ত এসেছেন, তাদের মধ্য দিয়ে মায়ের ডাকের ডাক সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বিজয় নিশ্চয়ই হবে, অনিবার্য বিজয়। ধন্যবাদ। আমাদের মাঝে যে জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ সকল উপস্থিত আছে, তার এবং অন্যান্যরা আছে জেএসডি, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার বক্তব্য রাখবেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি ছাত্র রাজনীতির আইকন হিসেবে বিপি নির্বাচিত হয়েছিলেন। রাজপথে কোনো বাধা মনে করে না, রাজপথে একজন সাহসী যোদ্ধা, কোনো ষড়যন্ত্রের কাছে আপোষ করেনি, কোনো লোভের কাছে নথি স্বীকার করেনি। আমাদের সেই প্রিয় মানুষ বিপি নূর, যিনি আমাদের সহযোদ্ধা সাথী হিসেবে সবসময় আমাদের পাশে রয়েছে। এখন আমরা তার কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের ডাকের আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আপনারা দেখেছেন যে সমস্ত বোনেরা, যে সমস্ত শিশুরা এখানে কথা বলেছে, তাদের কথা শুনে প্রত্যেকটা মানুষই আবেগ আপ্লুত। বক্তব্য দেওয়ার মতো এখানে আসলে মানসিকতা থাকে না। এই মিছিল এবং এই সমাবেশটি আজকে বাংলাদেশের বাস্তবতার প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ কিভাবে এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। সংবিধান স্বীকৃত সভা সমাবেশের মতো মৌলিক অধিকারও আজকে তাদের কেড়ে নিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের সাথে তার সঙ্গী হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেটা শাহবাগে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে মায়ের ডাক, তারা তো গণভবনে যাওয়ার জন্য শাহবাগে জড়ো হয় নাই, তারা তো সরকার পতনের জন্য শাহবাগে জড়ো হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য শাহবাগে জড়ো হয় নাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুক্তভোগী স্বজনরা কিছু কথা বলতে চেয়েছে। তারা যে অবিচারের শিকার হচ্ছে, সেটা ন্যায় বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছে, সেটিও পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে। আজকে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা তার নিজের প্রয়োজনে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ডেড স্কোয়াডে পরিণত করেছে। আজকে র্যাব নিয়ে যখন ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা গণমাধ্যমে নিউজ হয়, র্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে ব্যবহার উল্লেখ করা হয়। কিছুদিন আগেই আমেরিকার যে কান্ট্রি ওয়াইড মানবাধিকার রিপোর্ট, কাউন্টার টেরোরিজম রিপোর্ট,
সেখানে দেখেছেন র্যাবের পরে আমাদের যে জঙ্গি দমন সহ বিশেষ ইউনিট সোয়াটকে তারা বলেছে কোনো ধরনের প্রশিক্ষণ দিবে না। কেন? 10ই ডিসেম্বর এই বাকশালী মসনদকে রক্ষা করার জন্য বিএনপির অফিসের এই সব সদস্যরা এই ঢাকা মহানগরের কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে নিয়ে সেদিন বিএনপির অফিসে বোমা নিয়ে বোমা উদ্ধারের নাটক করেছিল। আজকে বিদেশিদের কাছেও পরিষ্কার সরকার নাটক করাচ্ছে। তাই আজকে কপাল পুড়েছে তাদের। সোয়াটকে আর কোনো ট্রেনিং তারা দিবে না। একই সাথে তারা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা কোনো ইকোনমিক টেকনিক্যাল কোন ধরনের অ্যাসিস্ট্যান্স সহযোগিতা তারা করবে না। কেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানবাধিকার লঙ্ঘন, নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এটা আমরা বলছি না, আমেরিকা বলছে। আর আমেরিকার কথা সারা বিশ্ব দেখছে। আজকে আমেরিকার উপর একটা প্রতিবেদন তৈরি করেছে। তো আমার প্রশ্ন আজকে, এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আজকে 2.5 লক্ষ পুলিশ সদস্যের বেতন দেওয়া হয়, র্যাবের বেতন দেওয়া হয়, সামরিক বাহিনীর বেতন দেওয়া হয়, বিচার বিভাগের বিচারকদের বেতন দেওয়া হয়। কেন আজকে আপনারা এই বাকশালের গোলামি করছেন? আমি একটা বক্তব্য বলেছিলাম, চট্টগ্রাম থেকে প্রতিবাদের জুতা ছোড়া শুরু হয়েছে। কি করবেন? আদালত অবমাননার জন্য ডাকবেন, ডাকেন। এই দুনিয়ার এই বাইরের কারাগারের যে প্রয়োজনে ওই জেলখানার কারাগারে মরবো, কিন্তু এই ফাঁসিবাদের বিরুদ্ধে এবং এই ফাঁসিবাদের দোষরদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব, আমরা প্রতিবাদ করেই যাব। আজকে বিচারকরা এই ফাঁসিবাদের দোষর হচ্ছে না, বাকশালের দোষর হচ্ছে না, পুলিশ হচ্ছে, বিচারক হচ্ছে। তবে কথা পরিষ্কার, গুটি কয়েক সদস্যরাই, বিচারক বলেন, পুলিশ বলেন, অমুক অফিসার বলেন, গুটি কয়েক দুর্বৃত্ত টাকা বানিয়েছেন, পয়সা বানিয়েছে। 60,000 টাকার পুলিশ অফিসারের ঢাকায় কিভাবে 2 কোটি টাকার ফ্ল্যাট তৈরি হয় আমি জানতে চাই। 90,000 টাকা, 1 লক্ষ টাকা বেতনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে আজকে গুলশান বানানিতে ধানমন্ডিতে বাড়ি দ্বারা আজকে ফ্ল্যাট করে, তাদের ছেলে মেয়ে কিভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, দেশের বাইরে পড়ায় আমি জানতে চাই। আজকে সে গ্যাং অফ রবার, একটা ডাকাতের দল, একটা লুটের দল জনগণের উপরে ইট পাথরের মতো চেপে বসে আজকে ভিন্ন মতের কণ্ঠ দমন করে, নির্যাতন নিপীড়ন করে আজকে রাষ্ট্র চালাচ্ছে। আর আমরা যারা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানবাধিকারের জন্য কথা বলছি, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিচ্ছে। একজন মহিলা বলেছেন, লক্ষ্মীপুরের ছাত্র দলের নেতার স্ত্রী, তার হাজবেন্ড মারা গিয়েছে, তার 2 থেকে 4 দিনের মধ্যে তার নামে 2টা মার্ডার কেস ছিল এবং তার হাজবেন্ডকে 16টা গুলি করেছে। এই গুলি যারা করেছেন, আপনারা যদি বেঁচে থাকেন আর এই প্রজন্ম যদি বেঁচে থাকে, এই গুলির জবাব আপনাদেরকে দিতে হবে। সেদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আপনাদেরকে রক্ষা করতে আসবে না। কাজেই যারা যা কিছু করছেন হিসাব কিতাব করে করবেন, হিসাব সময়ের মতো করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। তবে কথা পরিষ্কার, আমরা আপনাদের মতো এত নগ্ন হব না। প্রত্যেকটি ঘটনা, গুম, খুন, মিথ্যা মামলা এবং অবিচারের বিচার হবে আইনগত প্রক্রিয়ায়, বিচারের মাধ্যমে। আর আজকে যারা বিচারের নামে পড়াশোনা করছেন, তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে। আজকে আমরা শুনতে পাই জজ কোর্টে নাকি যারা জজ, জেলা জজ হিসেবে মহানগরে আসে, দায়রা জজ, ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা আছে, তাদেরকে নাকি বন্ড সই দিতে হয় যে আইন মন্ত্রণালয় কিংবা সরকার যেভাবে করবে তার বাইরে তারা কিছু করতে পারবে না। অর্থাৎ রাজনৈতিক মামলায়, এই যে একই মামলায় বাটপার, বেঈমান, বেতালত, নেমখারাম, মুনাফেক শাহজাহান ওমর জামিন পায়, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদরা জামিন পায় না। আর ওই বাটপার, বেঈমান গণভবনে গিয়ে নৌকায় উঠেছে। এর চেয়ে নগ্ন উদাহরণ শেখ হাসিনা আর কি দেখাবে জনগণকে? এটা দেখাচ্ছে। আমাদের ভাই বলেছেন নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন দলকে, বিএনপির অনেক নেতাকে। কিন্তু বলেন, টাকা পয়সা, এমপি মন্ত্রী হওয়াটাই কি জীবনের সার্থকতা? আজকে জাতীয় পার্টি বলেন, এই যে 26টা, 28টা, 20টা প্রত্যেকটা সংসদের এমপি হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বললাম 2600 কর্মী ওদের নাই ঢাকা শহর সারা বাংলাদেশে। এই রাজনৈতিক দল
দামি প্রার্থী, দামি নির্বাচন, দামি রাজনৈতিক দল। জাতীয় পার্টি এরশাদ সাহেব, জিএম কাদের সাহেব দিল্লিতে গিয়েছিলেন, তখন এসে মুখে আপনার কি বলে সুপারগুলো মেরেছিলেন। কোনো কথা বলবেন না, কারণ গুরুরা যেভাবে নির্দেশনা দিয়েছে তার বাইরে কিছু বলা যাবে না। সে সময় বলেছিল তোমাদেরকে বিরোধী দল বানানো হবে, সংসদে তোমাদের 80টা সিট থাকবে। এখন নানান ধরনের নাটক করেছে, আমেরিকা সব পশ্চিমারা একটু খাতির করেছে, গা পোষাই দিয়েছে, ভেবেছিল খুব জাতে উঠে গেছে। যখন ভালো ভালো কিছু কথা বলেছিল আমরা ভেবেছিলাম ভালো হয়েছে, কিন্তু আঞ্চলিক ভাষাটা কথা বলে কুত্তার ল্যাস কখনো সোজা হয় না। এই বাচ্চাটা কুকুররা যারা ঝুটা খেয়ে অভ্যস্ত, এরা তো সুবিধার জন্যই রাজনীতি করছে, ওদের কোনো গণমানুষ কেন্দ্রিক রাজনীতি আছে? নির্বাচনে গিয়েছে, আবার এখন আসন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এখানকার যে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তারা বসে ঠিক করে দিচ্ছে না, জাতীয় পার্টিকে 38টা দিতে হবে। 38 আসনের সমঝোতা হয়েছে। এখন কথা বলাটা খুব বিপজ্জনক। এই কথা বলে আমরা কতক্ষণ বাইরে থাকতে পারি, কতক্ষণ সুস্থ থাকতে পারি সেটা একটা সন্দেহান। কারণ এটা তো পরিষ্কার আমাদের সামনে। আজকে এই দেশের গুম খুনের সাথে পার্শ্ববর্তী দেশের এজেন্সি জড়িত। বিএনপির সর্বোচ্চ ফোরাম স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তরার বাসা থেকে র্যাব তুলে নিয়েছে, তাকে দিল্লিতে ফেলে দিয়েছে। আজকে দিল্লি যদি এই দেশের জনগণের বন্ধু হতো, বাংলাদেশের মানুষের বন্ধু হতো, এর বিষয়ে তো দিল্লি প্রতিক্রিয়া দেখাতো। একটা পার্টির সর্বোচ্চ নেতাকে কিভাবে ভারতের সীমান্তে ফেলে দেওয়া হলো। আজকে এই নির্বাচন আমরা বলেছি এটা দিল্লির নির্বাচন, এটা বাংলাদেশের নির্বাচন নয়। দিল্লির কথায় বাংলাদেশের নির্বাচন হবে না। আজকে বন্ধুগণ, আপনারা যারা ভুক্তভোগী আমরা সবাই, কাজে আমরা এই যে লড়াই যেটা বলেছেন, শাহবাগ থেকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে, তারপর আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা মিছিল নিয়ে এই প্রেস ক্লাবে এসেছে। এই লড়াইটাই আমাদের চালিয়ে যেতে হবে, এর বাইরে কিছু নাই। তো কি করব? চুপ করে বসে থাকবো? শেখ হাসিনা দামি প্রার্থী দিয়ে ভুয়া নির্বাচন করতে চাচ্ছে দিল্লির পরামর্শে, দিল্লি সরাসরি নেমেছে এখানে। এখন আমরা তাই বলে কি স্বাধীনতার সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে ঘরে বসে থাকবো? আমরা সেটা থাকতে পারি না। কিন্তু আমাদের যে লড়াই, দেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জন করতে হবে। সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে চাই। বিএনপির নেতৃবৃন্দ সহ অনতিবিলম্বে সমস্ত রাজবন্দীদেরকে মুক্তি দিন। যে সমস্ত নেতা কর্মীদেরকে এখনো গুম করে রাখা হয়েছে সকলকে ফিরিয়ে দিতে হবে। আয়নাগরের সন্ধান আমাদের গোয়েন্দা সংস্থা আয়নাগর তৈরি করছে, সবাই জানেন। কাজে এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান। জনগণ যদি আপনাদেরকে কিছুটা ক্ষমা করতে পারে, সময় পেরিয়ে গেলে কারো ক্ষমা হবে না। হামলা মামলা নির্যাতন করে 15 বছর ধরে আমাদের কণ্ঠ দমাতে পারেন নাই, জনগণকে ঘরে ঢুকাতে পারেন নাই। ভাবছেন ভুয়া নির্বাচন করে পার পেয়ে যাবেন, পার পাবেন না। এইবার বাংলাদেশটা, এবার আন্তর্জাতিক বিশ্ব আপনাদেরকে ধরতেছে। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, মারছে নাকি বিএনপি দুর্ভিক্ষ ডাইকে আনতেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বাংলাদেশকে একটা ব্যর্থ পঙ্গু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে লড়াইয়ের রাজপথে থাকতে হবে। লড়াইয়ের বিকল্প নাই। এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা আমাদের স্বজনদের ফিরিয়ে আনবো, ভোটাধিকার ফিরিয়ে আনবো। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই দেশে হবে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে কথা শুনব আমাদের এই পথ চলার আরেকজন বীর সেফাও সালার, রাজপথের আরেকজন সাহসী যোদ্ধা। ও আচ্ছা, আমাদের যার বাবা মারা গিয়েছিল, ঝন্টুর আম্মা স্টক করেছে, আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি। আমি আমাদের আখি আপা, তুলি আপাকে বলবো দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। এবং আজকে আপনারা জানেন যে এই শাহবাগে দাঁড়িয়ে ওখান থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে তিনি আমাদের সাথে এসেছিলেন। আজকে এই চাপ তিনি নিতে পারেননি। আজকে তিনি যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, এই দায় সরকারকে নিতে হবে। আমরা আমাদের আজকে এ পর্যায়ে আমাদের জুনায়েদ সাকি, আমি জুনায়েদ সাকিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের এ পর্যায়ে তিনি কথা বলবেন। আমরা আমাদের আখি আপা এবং তুলি আপাকে
ওই ভিতরে ডাক্তার আছে প্রেস ক্লাবের, আমাদের পাশে ডাক্তার আছে ড্যাবের। আমি ড্যাবের ডাক্তারকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। চিকিৎসকদের মানববন্ধন চলছে, আমি ড্যাবের ডাক্তারদেরকে এ বিষয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি জুনায়েদ সাকিকে আজকে আমাদের মঞ্চে এসে আচ্ছা, আমরা 5 মিনিট পরে আমাদের বেগম সেলিমা রহমান এবং আমাদের জুনায়েদ সাকির আমরা কথা শুনবো। আমরা তার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার পরে আমরা এই দুজনের কথার মধ্যে এবং আজকে এই সবার সভাপতি কোটা আফরোজা ইসলাম আখি, আমরা এর মধ্য দিয়ে আমাদের এই সবার কাজ শেষ করব। আমরা আশা করছি যে আমাদের ড্যাবের চিকিৎসকরা তাকে দেখছেন এবং দ্রুত তাকে প্রয়োজনে হাসপাতাল, পাশে ইসলামী হাসপাতাল রয়েছে, তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আপনারা জানেন তার স্বামী সন্তানের দিক তাকাতে তাকাতে কিন্তু মৃত্যুবরণ করেছে। আজও সেই সন্তান ফিরে আসেনি। আজকে প্রতিবাদ করতে এসে তার মা এখানে স্টপ করেছে। আজকে শাহবাগে আমাদের এই কর্মসূচি পালন করতে দিত, তাহলে ওখান থেকে আমরা পায়ে হেঁটে এখানে আসতে হতো না, এই ধরনের দুর্ঘটনা হয়তো নাও ঘটতে পারত। আজকে এই দায় কে নেবে? আমরা এই বিষয়টি আজকে সাংবাদিকদের উপস্থিতিতে আমরা প্রশ্ন করতে চাই। আমরা আশা করছি খুব দ্রুত আমাদের চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তাকে দ্রুত কোনো হাসপাতালে হস্তান্তর করবেন এবং আমরা আজকে তার সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের এই প্রতিবাদ সামিলে আমাদের পরবর্তী কর্মসূচিতে যেন আসে। আমরা আজকে এই কর্মসূচিতে আমি তাকে এ পর্যায়ে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে। সবার কাছে, দেশবাসীর কাছে আমরা আমাদের এই মার জন্য আমরা দোয়া করছি। আমরা আমাদের এই মা যেন সুস্থ হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাচ্ছে। এবার আমাদের এই পথ চলার অন্যতম বীর ইস্তেফা সালার রাজপথের সাহসী যোদ্ধা জননেতা জুনায়েদ সাকি এ পর্যায়ে আপনাদের সামনে সংহতি প্রকাশ করে তার কথা বলবেন। সবাইকে সালাম, শুভেচ্ছা। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের ডাক আয়োজিত আগামীকাল
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে বাংলাদেশে যে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরকারের নির্দেশে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান করছে, তার প্রতিবাদে এই দেশে গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যার শিকার হওয়া, থানা হেফাজতে কিংবা জেলের মধ্যে বন্দীদেরকে হত্যা করা, নানা ধরনের মিথ্যা মামলা, গায়েবী মামলায় হাজার হাজার লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেফতার, তাদের উপর ভয়ঙ্কর নির্যাতনের যে প্রতিবাদে সমাবেশ চলছে। আপনারা এতক্ষণ ধরে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি অত্যন্ত সংক্ষেপে কেবল দুটি কথা বলতে চাই। এই যে গুম খুন চলছে, বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কিংবা জেলের ভেতরে হত্যাকাণ্ড চলছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আটক করে রাখা হচ্ছে এবং নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি 15 বছর ধরে ক্ষমতায় আছেন, একটানা, এর আগেও 5 বছর ক্ষমতায় ছিলেন। গত আপনার 10 বছরের ক্ষমতা এই দেশের মানুষের ভোটের ভিত্তিতে হয় নাই। আপনি ক্ষমতায় আছেন এইভাবে জবরদস্তি করে। আপনি ভাবছেন এই যে আপনি ফ্লাইওভার তৈরি করছেন, পদ্মা সেতু তৈরি করছেন, মেট্রো রেল তৈরি করছেন, কি টানেল তৈরি করছেন, এইগুলো আপনার গৌরব। কিন্তু আপনি যদি কোনো গৌরব অর্জন করে থাকেন, এই যে ক্ষমতায় থাকার জন্য আপনি মানুষ হত্যা করছেন, সমস্ত বিরোধী দলকে জেলে পাঠাতে চাইছেন, পুরো দেশটাকে বিরোধী দলের জন্য একটা কারাগারে পরিণত করতে চাচ্ছেন, এইটা আপনার জন্য কোনো গৌরব না। আপনি ক্ষমতায় থাকলে ভাবছেন আপনার গৌরব বৃদ্ধি পাবে। এইভাবে দমন পীড়ন করে ক্ষমতায় থাকা আপনাকে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করবে। মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হবেন। এই দেশের মানুষ আপনাকে একটা অত্যাচারী ফ্যাসিস্ট শাসক হিসাবে, মানুষের হত্যাকারী হিসাবে চিহ্নিত করবে। কিন্তু আজকে আমরা এটা দুঃখের সাথে বুঝতে পারছি, আমাদের দেশে এখন শাসকরা যে জায়গায় এসেছে, বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জায়গায় এসেছেন, তাতে তিনি যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখবেন, তাতে এমনকি বাংলাদেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ুক, তারপরও তিনি ক্ষমতা ধরে রাখবেন, এটাই আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। আপনারা সবাই জানেন, বাংলাদেশে এই মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে স্যাংশন দিচ্ছে, এমনকি পুরো বাংলাদেশের উপরে, এখানকার অর্থনীতির উপরে স্যাংশন আসার সম্ভাবনা আছে। এর ফলে আমাদের দেশের ইতিমধ্যেই নাজুক হওয়া অর্থনীতি কি ভয়ঙ্কর পরিণতি লাভ করতে পারে আপনারা সবাই অনুমান করতে পারেন। কিন্তু শেখ হাসিনা তাতে কোনো কর্ণপাত করবেন না। যে কোনো মূল্যে তিনি ক্ষমতা নবায়ন করবেন, ভোট ছাড়া একতরফা নির্বাচন করবেন। এই একতরফা নির্বাচনের জন্য কত কূটকৌশল আছে সব তিনি প্রয়োগ করবেন এবং তার দলে যে যারা ভিড়বে তারা আগুন সন্ত্রাসী হোক, তারা যা ইচ্ছা তাই হোক, সব কিছু তারা করতে পারবে। হ্যাডমওয়ালারা হ্যাডম দেখে আইন
সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলে দেখে তারা এই দেশে এই ধরনের শাসনের সহযোগী হবে। কাজেই আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে একটি সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে গুম খুন করে সারা দুনিয়ার সামনে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র্যাব, পুলিশ বাহিনী তাদেরকে আজকে স্যাংশনের মুখোমুখি করছে। আমাদের দেশে এই সব প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আজকে জনগণকে মারার জন্য হামলে পড়ছে কিংবা উন্মুখ হয়ে আছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু সরকারের নির্দেশে কতিপয় কর্মকর্তা আজকে এই পুলিশ বাহিনী ব্যবহার করে, এই র্যাব, বিজিবি ব্যবহার করে জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে। এরা বাংলাদেশকে নিয়ে বাজি ধরেছে। কাজেই আমাদের জনগণকে আজকে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এই যে কান্না, এই যে প্রতিটি পরিবারের আর্তনাদ আমরা শুনছি, আমাদের দেশের মানুষকে প্রত্যেককেই বুঝতে হবে এই গল্প কেবল এখানে যারা উপস্থিত হয়েছে কেবল তাদেরই নয়, এই গল্প আজ তাদের আগামীকাল আপনার হতে পারে। প্রতিটি ঘরে ঘরে এই ধরনের গল্প, বেদনার ইতিহাস তৈরি হতে পারে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ, এইখানে কোন মানুষ আর তার ন্যূনতম মর্যাদা, ন্যূনতম স্বাধীনতা নিয়ে টিকতে পারবে না। সে কারণে দেশের সমস্ত মানুষকে আজকে রাজপথে আসতে হবে। দেশের সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারকে তার এই অবৈধ ক্ষমতা তা থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা এইটা নিশ্চিত করার পথে আমাদের অগ্রসর হতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশকে রক্ষা করা নিজের দেশের জনগণের জন্য আন্তর্জাতিক পরিসরে একমাত্র চলমান আন্দোলনকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা করতে পারি। সেই লক্ষ্যে আমরা সবাই লড়ব। আজকের এই সমাবেশ থেকে আবারও সেই শপথ নিয়ে সমস্ত গুম হওয়া মানুষের তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে, এই যে গায়েবী মামলা, মিথ্যা মামলায় গ্রেফতার করে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে বিনা বিচারে জেলে পুরে রাখা হচ্ছে, সকলের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা সর্বশেষ বক্তা আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার আগে আজকের এই সভার সভাপতিত্ব করার কথা ছিল মায়ের ডাকের সভাপতি হাজেরা খাতুন। তিনি প্রচন্ড অসুস্থতায় তিনি শাহবাগে এসে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। আজকে তাই কৃতজ্ঞতা প্রকাশ করবে মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা ইসলাম আখি। আখি আপার কৃতজ্ঞতা প্রকাশের পর আমাদের বেগম সেলিমা রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই সবার কাজ শেষ হবে। আমি আফরোজা ইসলাম আখি, আমি আখি আপাকে এই পর্যায়ে আমি মঞ্চে ডাকছি। আফরোজা ইসলাম আখি আমাদের আজকের এই সভার তিনি সভাপতিত্ব করছেন আমাদের হাজেরা খাতুনের পরিবর্তে। তার বক্তব্যের পরে আমাদের বেগম সেলিমা রহমান বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের সবার কাজ শেষ করবো। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা আপনাদের সাথে আছেন, দীর্ঘদিন ধরে রাজপথে আমাদের সাথে আছেন, সেজন্য অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আপনারা দেখেছেন এই যে 10-12 বছর আমরা এই আমাদের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য, স্বজনদেরকে খুন করা হয়েছে তাদেরকে বিচারের জন্য এখন যে সরকার নতুন ভাবে যাদেরকে গায়েবী মামলা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং কারা নির্যাতন করছে, তাদেরকে না পেয়ে তাদের স্বজনদেরকে, বাবাকে, ভাইকে, স্ত্রীদেরকে, ছোট বাচ্চা সহ স্ত্রীদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে। তাদের বিচারের দাবিতে, তাদেরকে ফিরে পাওয়ার দাবিতে আমরা রাজপথে দাঁড়িয়েছি। যাদেরকে টর্চার করছে তাদেরকে বন্ধ করার জন্য আমরা সকলের এই নির্বিচারে এই সরকারের নিপীড়নের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা যখন চলে আসি সেখানে খুব রাগ হয়েছিলেন, যেটা
তেলকা কলেজের ছাত্র দলের সভাপতি জাকির হোসেন তার ঝন্টু, তাকে তার মা খুবই, আপনারা দেখেছেন সবাই, খুবই মানে রাগ হয়েছিলেন এবং পুলিশকে বলতেছিলেন কেন আমরা যাব না, আমরা এখানেই বলবো, আমরা আমাদের কথা বলবো না, আমরা কোন দেশে আছি। খালাম্মা খুবই রাগ হয়েছিলেন। সেই খালাম্মা একটু আগে আপনারা দেখেছেন স্ট্রোক করেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই দেশে বাস করছি, আমরা এখন আমাদের কথা বলতে পারছি না, এইরকম অবস্থার মধ্যে আছি। অবস্থাটা আপনাদেরকে আর বলার কিছু নাই, আপনারা দেখছেন। আমরা আশা করব এই অবস্থার উন্নতি হবে, আমরা আমাদের স্বজনকে ফিরে পাবো এবং বাংলাদেশের এই নির্যাতনের অবসান হবে। আপনারা সবাই আমাদের সাথে আছেন, সেজন্য আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের স্টক করেছে তেজগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টুর মা, তাকে হাসপাতালে নিয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাহসের বাতিঘর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, চলমান গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের বীর সেফাওসালার একজন আলোকিত মা, একজন গর্বিত মা, বেগম সেলিমা রহমান, এবং তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের এই সবার কাজ শেষ করব। সেই জন্য আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি মঞ্জুর হোসেন ইসা বিদায় নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মায়ের ডাকের আয়োজিত আন্তর্জাতিক মানবীয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি, মায়ের ডাকের একজন মা এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ছোট ছোট শিশুরা যারা আজকে এসেছিল, তাদের স্বজনহারা পরিবার এবং সাংবাদিক ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেবার আর কিছু নাই। আমি অবাক হয়ে, আমি জাদুঘরে গিয়েছিলাম, আমি অবাক হয়ে দেখলাম কিভাবে মায়ের ডাকের যে লড়াকু সৈনিক যারা আজকে স্বজন হারা হয়ে তাদের বেদনা জানাতে এসেছিলেন, প্রতিবাদ করতে এসেছিলেন, সেই মায়ের লড়াই দেখে আমি মুগ্ধ, অভিভূত। কারণ তারা দীর্ঘ 15 বছর যাবৎ একই লড়াই চালিয়ে যাচ্ছে। একের পর এক তারা হত্যা করছে, তারা গুম করছে, তারা গ্রেফতার করছে, এবং আমাদের এই স্বজনহারা মা বোনেরা তার বারে বারে সেই মানবাধিকার দিবসে তারা সবার সামনে আসছে, জনগণকে জানাচ্ছে, বিশ্ব বিবেককে জানাচ্ছে আর তাদের উপর যে অত্যাচারের কথা। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা ফ্যাসিস্ট সরকার, একটা সর্বগ্রাসী দানবীয় সরকার, তারা কিভাবে মানুষের বুকে রক্তের উপর দিয়ে, মানুষের লাশের উপর দিয়ে তারা কিভাবে আজকে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করছে। এখানে আমার একজন মা বলল, তিনি একটু আগে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি বলেছেন আমরা কি মানুষ না? লক্ষ্মীপুরের ছাত্র দলের এক ওয়াইফ বলল যে তার উপরে মামলা হয়েছে। আজকে পুলিশের চরিত্রকে হনন করে, তাদেরকে টাকা দিয়ে, তাদেরকে অমানুষ করে, যাদের জনগণের টাকায় ট্যাক্স থেকে যাদের টাকা হয়, যাদের বেতন হয়, তাদেরকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। সেই মা তার 3টি সন্তানকে নিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, কিভাবে বড় করবে, সে কিন্তু চিন্তা করতে পারছে না। এভাবে আমাদের দেখলাম একটি মেয়ে, একটি বাচ্চা মেয়ে, সে বলছে আমি বলতে বলতে ক্লান্ত, আমি বলছি আমার বাবাকে ফেরত দাও, আমার বাবাকে ফেরত দাও, কিন্তু ফেরত আর আসে না, ফেরত হচ্ছে না। তারপরেও ফেরত দেওয়া তো দূরের কথা, আজকে তারা সব সমানে আজকে সন্ত্রাস সৃষ্টি করে হেমলেট বাহিনী, লাঠিয়াল বাহিনী বানিয়ে ঘরে ঘরে মানুষকে অত্যাচার করছে, হত্যা করছে, সেটার কোনো বিচার নাই। আজকে আমি বলতে চাই, এই যে শ্রমিক আন্দোলনে 3-4জন শ্রমিক হত্যা হয়েছে, এই যে আমরা দেখেছি সে শ্রমিক আন্দোলনের পুলিশ মারা গেছে, সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু যাই যে শ্রমিক মারা গিয়েছে, যাদের যে পরিবার, যাদের বেঁচে থাকার কোনো উপায় নাই, তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না, তাদের নিয়ে কেউ চিন্তা করছে না। এই হলো
আজকে আমাদের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি একটা অবৈধ সরকার, জবাবদিহিবিহীন একটা সরকার, বিনা ভোটের সরকার আজকে নতুন করে পাতানো নির্বাচন খেলা খেলছে। তিনি অংশীদারমূলক বলে, তিনি তাকে অংশগ্রহণমূলক বলে তিনি তার আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে কতগুলা তাদের বিরোধী দলীয় পদদলিত তাদের যে দাস আছে তাদেরকে নিয়ে আজকে সে ভোট করছে, কারণ তাকে আরো অনেকদিন থাকতে হবে। এই স্বজন হারাদের, এই মা বোনদের কথা, তাদের বুকের বেদনার কথা, তাদের জীবনের কথা কোনোটাই চিন্তা করছে না। কিন্তু ভাইয়েরা বোনেরা, আপনারা দেখেছেন আজকে আপনাদের সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে। তারা খেতে পারছে না, পড়তে পারছে না, পরিবার নিয়ে বাঁচতে পারছে না। সেখানে যখন সরকার যখন এইভাবে তাদের ডামাডোল বদলে যাচ্ছে, সেই সময় আমাদের সমগ্র জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি দেখেছি সমগ্র জনগণ আজকে তৃণমূলের গ্রামের নেতারা পর্যন্ত, ছোট ছোট কর্মীরা পর্যন্ত তারা মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে। এবং আমি দেখেছি আজকে শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, সাহিত্যিক বলেন, শিল্পী বলেন, সবাই আজকে এক হয়েছে। আমাদের লড়াই চলবে, এই লড়াই চলবে যতদিন আমরা মানুষের অধিকার ফিরিয়ে যেতে না পারবো। সেই অধিকারে যখন আজকে জনতা সামিল হয়েছে, তখন আমি আবারও আহ্বান করব সেই ভাইদের, সেই বোনেদের, তোমরা যারা এখনো সুখের আসনে বসে আছো, তোমরা নেমে পড়ো। তোমরা যে ট্রেন করে কক্সবাজার যাওয়ার যে বিলাস ভ্রমণ, সেটা বন্ধ করো। তোমরা তোমাদের দোকানপাট বন্ধ করে দাও। তোমরা অসহযোগ ঘোষণা করো সরকারের বিরুদ্ধে। তোমরা রাস্তায় নেমো, কারণ আমাদের চলতে হবে। সেই চলা হলো প্রতিরোধের চলা। রাজপথ মিছিলে মিছিলে আজকে ভরে যাবে এবং বর্তমান যে সংস্কার, যে প্রধানমন্ত্রী, তাদের ওই সোনার সিংহাসনা টিকবে না। তাই আসুন, আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে বিএনপি রাজপথে, বিএনপি সকল নেতা কর্মীকে আজকে তারা কারাগারে বন্দী করেছে। তারা আজকে কারাগারের ভিতরে অমানবিক জীবন যাপন করছে। তাদের পিছনে মতো টাকা দিতে দেয় না, তাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, শুইতে দেয় না। আজকে এই অবস্থায় আমরা যারা বাইরে আছি, আমাদের সকল বিলাস, সকল কিছু যারা বিয়েতে জাঁকজম করছে, তোমরা এই জাঁকজম বন্ধ করে ছোট করে কিছু করো এবং এই সরকারকে না বলো, না বলো, না বলো। আসুন আমরা সকলে মিলে সেই প্রতিরোধ করে তুলি, যেই প্রতিরোধের মধ্য দেবে মায়ের ডাকের মায়েরা যারা তাকিয়ে আছে, কোন দিন তার সন্তান, কোন দিন তার স্বামী, কোন দিন তাদের বিচার পাবে কিংবা ফিরে পাবে। আর কোন গুপ্ত হত্যা নয়, আর কোন বিচার বহির্ভূত হত্যা নয়। এখনো আমরা বলছি, জনগণের ট্যাক্সে যাদের বেতন হয়, সেই প্রশাসন আপনারা এখনো সাবধান হয়ে যান। আপনারা জনগণের কাতারে নেমে আসুন। আমি এই সবাইকে আবার আমাদের আন্দোলনকে আরো গতি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মায়ের ডাকের এই লড়াইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা লড়াই করো, আমরা আছি তোমাদের পাশে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মায়ের ডাক জিন্দাবাদ।